ডিসেম্বর থেকে বিমানবন্দরের ৩ কিলোমিটার এলাকা হর্ন বাজালে জরিমানা করা হবে ৫০০ টাকা। বিমানবন্দরের এই ৩ কিলোমিটার এলাকাকে নীরব স্থান হিসেবে ঘোষণা করার পর একথা জানান পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ অফিসে নীরব এলাকার বিষয়ে সচেতনতা তৈরিতে র্যালিতে অংশগ্রহণ করেন তিনি। উপদেষ্টা আরও বলেন, এবার যেন আগের মতো হর্ন মুক্ত এলাকা ঘোষণার পরও কার্যক্রমটি ঝিমিয়ে না যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। প্রথম দিকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নীরব এলাকা ঘোষণা করে কাজ করা হবে। পর্যায়ক্রমে বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ এলাকায়ও একই নীতি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, বাংলাদেশের সকল বিমানবন্দর এলাকা নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হবে। এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয়। আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো, তো এখন গাড়ি মুভ করবে, লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সবকটা গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে। এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে। হর্ন বাজানোটা যে একটা অপরাধ, এটাই তো কোনোদিন তারা শোনেনি। আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ। সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি, আমরা ৫০০-তে রেখেছি। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের এক ঘরে আগুন লেগে নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতরাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমেরখাল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেখানে আগুন লেগেছে এটি হাওরের মধ্যবর্তী দুর্গম অঞ্চল। আগুন লাগার পর আশপাশের মানুষ আগুন নেভানোর চেষ্টা করেছে। অগ্নিকাণ্ডের সময় ঘরের ভেতর থেকে কেউ বের হতে পারেনি। অগ্নিদগ্ধ হয়ে পরিবারের ৬ সদস্যই মারা যান। নিহতরা হলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এমারুল, তার স্ত্রী পলি আক্তার, ছেলে পলাশ, ফরহাদ, ওমর ফারুক ও মেয়ে ফাতেমা। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেটি জানা যায়নি। ঘটনাস্থলে গিয়েছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা। সরকারি আশ্রয়ণ, সেই আশ্রয়নের প্রায় ৪০টা পরিবার বসবাস করে। এর মধ্যে একটা পরিবার, ওরা ৬ জন, পরিবারের সকল ৬ জন সদস্য আগুনে পুড়ে মারা গিয়েছে। চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছে নগরীর বিভিন্ন এলাকায়। সেপ্টেম্বরের শেষ দিকে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেশি। মশাবাহিত রোগটির সংক্রমণে মৃত্যুর সংখ্যাও ঠেকানো যাচ্ছে না। হাসপাতালে প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সিটি কর্পোরেশন বলছে, এডিস মশা নিধনে তাদের কার্যক্রম চলছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আরিচ আহমেদ, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামে গত ১ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ শতাধিক রোগী। নগরীর ৪১টি ওয়ার্ডে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই রোগে আক্রান্ত হয়ে গত ১ মাসে মারা গেছেন ১০ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এসব রোগী। জুলাই ও আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে ৪ গুণ। ভালোই মশা আছে আমাদের হলে, আমরা ৪-৫ জন ডেঙ্গু আক্রান্ত এই পর্যন্ত আমাদের মেডিকেলের ওই হল থেকেই। জ্বর ছিল প্রচুর, ১০২-৩ সবসময় থাকতো, শরীর ভার লাগতো, ব্যথা ছিল। চট্টগ্রামে নিষিদ্ধ কীটনাশক ব্যবহার ও লোক দেখানো কার্যক্রম পরিচালনা করার কারণে এডিস মশা প্রজনন ঠেকানো যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিটি কর্পোরেশনের মশা কর্মকর্তাকে বলছি যে আপনারা ওই সিভিল সার্জনের সাথে কন্ট্যাক্ট করেন, ওনার ডেইলি আপনাদের একটা রিপোর্ট দিক, এরপর এর ভিত্তিতে আপনার একটা রেড জোন আপনারা নির্ধারণ করতে হবে চট্টগ্রামে। সিটি কর্পোরেশন থেকে হয়তো রেগুলার স্প্রে করা হচ্ছে না, লার্ভিসাইড অথবা অ্যাডাল্টিসাইড যেগুলো, এই কারণে হয়তো ডেঙ্গুর মশার সংখ্যা দিন দিন বাড়তেছে। এর সাথে সাথে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়তেছে। চট্টগ্রামে নালা নর্দমা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সহ নানা কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করতে বাড়ি বাড়ি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এনটিভি নিউজ ডেস্ক। কৈলাস থেকে মর্তে আসবেন দেবী দুর্গা। মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ। বুধবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদ উৎসবের আনুষ্ঠানিকতা। দেবী বন্দনার প্রস্তুতির পাশাপাশি প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির কথা জানাচ্ছেন জাহিদুর রহমান।
পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরুর তিথি মহালয়া। এদিন ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তালোকে আমন্ত্রণ জানানো হবে দেবী দুর্গাকে। দুর্গতি নাশিনীর আগমন উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ব্যস্ততা শেষ নেই প্রতিমা শিল্পীদের। শাস্ত্রমতে দুর্গতি নাশিনী দশভুজা দেবী দুর্গা এবার আসছেন দোলায় চড়ে আর ফিরে যাবেন ঘোড়ায় চেপে। যারা আসরিক প্রবৃত্তি সম্পন্ন এদের জন্য মায়ের আগমন মোটেই শুভ নয়, কিন্তু ভক্তদের জন্য এটা অনেক আশীর্বাদের, অনেক করুণার। সাভারে এবার 191টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা সাজাতে ব্যস্ততা শেষ নেই শিল্পীদের। চলছে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি। একটু দেরি হয়ে গেছে কাজ ধরতে, এই কারণে প্রচুর চাপে রাত জায়গায় কাজ করতে হইতেছে। 191টি মন্দিরে দুর্গাপূজা সম্পন্ন হচ্ছে এবং ইতিমধ্যেই মাটির কাজ শেষ হয়ে গেছে এবং রঙের কাজ চলছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। এই পূজা মণ্ডপগুলোতে যাতে সুচারুভাবে সুন্দরভাবে নিরাপত্তার সহিত পূজা উদযাপন করতে পারে সেই ব্যাপারে আমরা সদা প্রস্তুত রয়েছি। আগামী 13 অক্টোবর দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। ওয়াসিম আকরামের মতো পেসার হতে চেয়ে কোচের বকা খেয়ে হয়েছেন স্পিনার। কানপুর টেস্টে ঘরের ছেলে সেই কুলদীপ যাদব না খেলায় কিছুটা হতাশ তার কোচ কপিল দেব পান্ডে। আতাহার আলীদের বিপক্ষে খেলা সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন, ক্রিকেটে অনেক উন্নতি করেছে বাংলাদেশ, তবে টেস্টে এখনও পরিপূর্ণ শক্তির দল হয়ে উঠতে পারেনি। কানপুর থেকে মমিনুর রিপনের রিপোর্ট। পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের মতো পেসার হতে চেয়েছিলেন কানপুরের ছেলে কুলদীপ যাদব, কিন্তু তার ছোটবেলার কোচ কপিল দেব পান্ডে পরামর্শ দিয়েছিলেন স্পিনার হওয়ার। কোচের পরামর্শ না মানায় বকাও শুনেছেন কুলদীপ। পরের গল্পটায় সাফল্যের মালা গেঁথেছেন এই চায়নাম্যান। 2014 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে হ্যাট্রিক করে নিজেকে আলাদাভাবে চিনেছেন তিনি। 2017 সালে 3 ফরম্যাটেই ভারতের জার্সিতে অভিষেক হয়েছে কুলদীপের। दूसरे बोला कि मैं वसीम अकरम बनना चाहता हूं। কুলদীপ প্রথম আমার কাছে এসে বলেছিল সে ওয়াসিম আকরামের মতো ফাস্ট বোলার হতে চায়। আমি বকেছিলাম, বলেছিলাম তুমি শারীরিক গঠনে কখনোই ভালো পেসার হতে পারবে না, তবে তুমি স্পিনার হওয়ার চেষ্টা করতে পারো। ও মন খারাপ করেছিল, তবে প্রথম যে বলটা করেছিল আমার মনে হয়েছে সে আন্তর্জাতিক মানের স্পিনার হতে পারবে। दूर जाके खड़ा हो गया। আতাহার আলীদের বিপক্ষে খেলার সাবেক এই ক্রিকেটার কানপুরের অতি পরিচিত একজন কোচ ও উত্তরপ্রদেশের যুব দলের নির্বাচক। নিয়মিত খবর রাখেন বাংলাদেশের ক্রিকেটেরও। টেস্টে ব্যাটিং দুর্বলতা আর একজন লেগ স্পিনারের অভাব দেখছেন কপিল পান্ডে। हम तभी कंप्लीट होंगे जब हमारे पास एक अच्छा ऑफ स्पिनर, एक राइट आर्म लेग स्पिनर, एक लेफ्ट आर्म स्पिनर। আমি যখন বাংলাদেশের বিপক্ষে খেলেছিলাম সেই সময়ের চেয়ে এখন দল উন্নতি করেছে। পেস বোলিং ইউনিট আমার মনে ধরেছে, তবে ব্যাটিংয়ে আরও ধারাবাহিক হওয়া প্রয়োজন। সেই সাথে বাংলাদেশ দলে আন্তর্জাতিক মানের লেগ স্পিনার কিংবা চায়নাম্যান আমার চোখে পড়েনি। এই দুটি জায়গায় পরিবর্তন আসলে বাংলাদেশ সবার জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে বলে আমি আশাবাদী। उनको भी आना जरूरी रहेगा लंबी क्रिकेट के लिए। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে কুলদীপ একাদশের সুযোগ না পাওয়ায় কিছুটা হতাশ এই কোচ। তবে দলের ভারসাম্য রাখার জন্য যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, কানপুর, ভারত। নির্বাচনে কারচুপি ও ভোটের ফলাফল পাল্টে দেওয়ার ঘটনা প্রমাণ হওয়ায় বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে আদালত। ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মেয়র রেজাউল করিমকে অবৈধ বলে রায় দেয় আদালত। রায়ে আগামী 10 দিনের মধ্যে শাহাদাত হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ খায়রুল আমিনের আদালত এই রায় ঘোষণা করেন। ডাক্তার শাহাদাত হোসেনের আইনজীবী জানান, আদালতে ভুয়া ভোট ও কারচুপির মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় যুগান্তকারী এই রায় ঘোষণা করেছে। রায়ের পর ডাক্তার শাহাদাত হোসেন বলেন, এই রায়ের মাধ্যমে সারা দেশে গণতন্ত্র, মানুষের আইনের শাসনের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছিল তা ফিরে আসতে শুরু করবে।
আজকের এই রায়ের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন প্রতিষ্ঠা করার এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যাতে করে মানুষ তাদের প্রতি কনফিডেন্স যেটা আছে সেটা আরো বেশি পায়। আদালত আজকে ন্যায় বিচার এবং নিশ্চিত একটা ভুল একটা ফেক একটা সাজানো যে নির্বাচন ছিল সেই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে 10 দিনের মধ্যে জনতার মেয়র সাদাত হোসেনকে সেই মেয়রে পদে প্রতিষ্ঠিত করার জন্য একটা রায় দিয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে তার সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান আজ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ডক্টর ইউনূস একথা জানান। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে রাখা বক্তব্যে ফিলিস্তিনি জনগণের পক্ষে কথা বলায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেন রাষ্ট্রদূত রামাদান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এক দফা দাবিতে দেশের সব সরকারি হাসপাতালে নার্স ও ধাত্রীরা আজ ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। আগামীকালও তারা 5 ঘণ্টা কর্মবিরতি পালন করবে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার 12 ঘণ্টার কর্মবিরতিতে যাবে তারা। তারপর কমপ্লিট শাটডাউনে যাওয়ারও ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে আসা রোগী এবং তাদের স্বজনরা পড়েছেন চরম বিপাকে। চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে যোগ্য এবং অভিজ্ঞ নার্স পদায়নের এক দফা দাবিতেই কর্মবিরতি পালন করছেন নার্স ও ধাত্রীরা। মঙ্গলবার সারা দেশে তারা সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এমনকি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদও জানান। আমার শরীফ স্যারের কথা বলি, উনি একজন পিএইচডি করা কোরিয়া থেকে। আমি উনার স্টুডেন্ট, আমি সিনিয়র স্টাফ নার্স, উনিও সিনিয়র স্টাফ নার্স। উনি 10ম গ্রেড, আমিও 10ম গ্রেড। আপনার শিক্ষক আপনাকে পড়াচ্ছে, আপনিও 10ম গ্রেড, সেও 10ম গ্রেড। এটা মানবেন? অসম্ভব, এটা মানা যায় না। নিজেদের বৈষম্যের শিকার দাবি করে আন্দোলনকারীরা বলছেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক ও পরিচালক সহ 91% জনবল ক্যাডার সার্ভিস সহ অন্য পেশার। বাইরে থেকে কর্মকর্তারা আসায় তারা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। তাই নিজেদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের নিয়োগ না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। মহাপরিচালক এবং 3টি পরিচালক পদে নার্সদের পদায়ন, এই নার্সদের পদায়ন না করে অর্ডার না করা পর্যন্ত আমাদের আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে। দাবি যদি না মানা হয় তাহলে আমাদের লাগাতার অর্থাৎ কমপ্লিট শাটডাউন হয়ে যাবে। এদিকে কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগী এবং তাদের স্বজনরা। বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা চিকিৎসা নিতে এসেছিলেন তারাও পড়েন চরম ভোগান্তিতে। সিস্টাররা আর কাজ করে না, কোনো সমস্যা পড়লে ওই রুমে যাইতেছে, ওই রুমে যাইতেছে, সিস্টার নাই। এখন স্যালাইন চলছে, সকালবেলা স্যালাইন দিচ্ছে আর তারপর আর দেয়নি, আমরাই দেখতেছি। আমি বি নেগেটিভ রক্ত দিতে আসছি চট্টগ্রাম থেকে, কিন্তু আমি এখন রক্ত দিতে পারি না। এখানে রক্ত নেওয়ার মতো, স্যাম্পল নেওয়ার মতো কোনো লোকে নেই এখানে। আমরা যে টেস্টটা করাবো সেই টেস্টটার সময় হচ্ছে, টাইম ডিউরেশন হচ্ছে 10:30 থেকে 12টার মধ্যে এটা করতে হবে। ওরা যদি 12টা পর্যন্ত কর্মবিরতিতে থাকে, এরপর আমি সেই টেস্টটা আর করাতে পারবো না। মানে আমি অনেক দূর থেকে বোর সকাল আইছি, মায়ের নিয়ে মায়ের বয় থুইয়া এই দৌড়াদৌড়ি করি, বুঝছেন? এই জিনিসটা যেমন না হয়, কোনো ভুক্তভোগী এরকম যেমন কষ্ট না পায়, কোনো দিন যেমন এটা না হয়। তবে কর্মবিরতির সময় হাসপাতালের জরুরি বিভাগ, জরুরি অস্ত্রোপচার, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, এইচডিইউ ইউনিট কর্মবিরতির আওতামুক্ত ছিল বলে জানান আন্দোলনকারীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবারের জন্য 30টি জেলায় ডিসপেন্সারি চালু করল সশস্ত্র বাহিনী বোর্ড। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সকালে রাজধানীর ইসিবি চত্বরে এসব ডিসপেন্সারির উদ্বোধন করেন। এসব ডিসপেন্সারির মাধ্যমে দেশের 61 জেলার 1,55,000-এরও বেশি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য তাদের পরিবার চিকিৎসা সেবা নিতে পারবেন। এর বাইরেও বিভিন্ন সিএমএইচ এবং সেনাবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে থেকেও তারা চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। ডিসপেন্সারি উদ্বোধনকালে সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য তাদের পরিবারের জন্য সেবার খাত বাড়ানোর জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে।
রিটায়ারদের জন্য আরও অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করছি। আমরা পেরিফেরিয়াল যে সমস্ত কম্বাইন্ড মিলিটারি হসপিটাল আছে সেগুলোকে আমরা তাদের ক্যাপাসিটি বৃদ্ধি করছি, সেখানে তারা চিকিৎসা নিতে পারবেন। এবং আমরা আমাদের সেনাবাহিনীর প্রাইভেট মেডিকেল হসপিটাল আমরা করছি, সেখানেও তারা এই চিকিৎসা নিতে পারবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কিলোমিটার এলাকাকে শব্দ দূষণ মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হচ্ছে। সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এলাকায় পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ডিসেম্বর থেকে নির্ধারিত এলাকায় হর্ন বাজালে ৫০০ টাকা জরিমানা করা হবে। আর দেশের সব সুপার শপে পলিথিন নিষিদ্ধের পাশাপাশি পাটজাত পণ্য ব্যবহারে আরও কঠোর হবে বলে জানান বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। নিয়ামুল আজিজের সাদেকের রিপোর্ট। কর্মব্যস্ত রাজধানী যেন শব্দের শহর। ক্ষতিকর জেনেও প্রতিটি স্বল্প অথবা দ্রুত গতির যানবাহন হর্ন বাজায় প্রতিনিয়ত। এ নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা হলেও তেমন কাজে আসেনি। এবার তাই সরকার এ নিয়ে কঠোর পথে হাঁটতে যাচ্ছে। বিমানবন্দরের ৩ কিলোমিটার এলাকা নীরব ঘোষণা করে এই মাসে সচেতনতা তৈরিতে কাজ করবে ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। ডিসেম্বর থেকে জরিমানা ও শাস্তি হবে বলে জানায় এই উপদেষ্টা। এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয়। আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো, তো এখন গাড়ি মুভ করবে, লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সবকটা গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে। এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে। হর্ন বাজানোটা যে একটা অপরাধ, এটাই তো কোনোদিন তারা শোনেনি। আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ। সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি, আমরা ৫০০-তে রেখেছি। পর্যায়ক্রমে সব বিমানবন্দর এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভাগীয় শহরগুলোতে এই নীতির কার্যকর করতে যাচ্ছে সরকার। সরকারের ঘোষণা মেনে সুপার শপে পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ দিয়ে পণ্য বিক্রি শুরু হয়েছে। রাজধানীর গুলশানে এই কার্যক্রম তদারকি করে বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, পরিবেশ বান্ধব এই সিদ্ধান্ত বাস্তবায়ন যুগান্তকারী সিদ্ধান্ত। এইখানেও তো সুপার শপে আমরা দিতে পারছি, কিন্তু আমরা যখন মার্কেটে যাব, কাঁচা বাজারে ওই জায়গাতে, সেই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ হবে। মনিটরিং নভেম্বরে ফার্স্ট উইক থেকে সেটা পর্যায়ক্রমে কোথায় 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 শুরু হবে, যাতে যারা এই কাজের সাথে জড়িত আছেন তারা অন্য কাজ বা অন্য কিছু করেন। আগামীতে অন্য বিপণন কেন্দ্রেও পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই উপদেষ্টা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত। একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। বেক্সিমকো গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ এ আদেশ দেন। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক রিসিভার নিয়োগের প্রক্রিয়া সহ অন্যান্য কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আর রিটকারী আইনজীবী জানান, রিসিভার নিয়োগের ফলে গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো প্রভাব পড়বে না। ১৯ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হচ্ছে। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। বাংলাদেশ ব্যাংক আসলে কি করতে পারে সেটা বাংলাদেশ ব্যাংক করতে গিয়ে লিগ্যাল ডিফিকাল্টিস বা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস যেখানে যেখানে আছে সেখানে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে আবার কোর্টের দ্বারস্থ হবে। বাট বাংলাদেশ ব্যাংক এই আদেশে ক্ষুব্ধ হয়নি, বরং বাংলাদেশ ব্যাংক যতক্ষণ পর্যন্ত এই আদেশ চলমান আছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কমপ্লায়েন্স করার জন্য মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মতো আইনজীবীদের সাথে পরামর্শ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি কারো ক্ষতি করার জন্য এই মামলা করিনি। যারা অনেস্ট এমপ্লয়িজ অফিসার্স অফ বেক্সিমকো তারা প্রত্যেকে, এটা আপনাদের সামনে আগেও বলেছি, প্রত্যেকে বেতন পাবে, ইনক্রিমেন্ট পাবে, তারা রিটায়ার করলে রিটায়ারমেন্ট বেনিফিট পাবে, সব কিছু পাবে। কিন্তু সালমান যদি বলে আমি না হলে চলবো না, না, আমি তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করিনি।
ভাঙচুর ও গাড়ি পোড়ানোর 2 মামলায় বিএনপি নেতা হাবিবুন্নবী খান সোহেল, মজনু সহ বিএনপির 85 নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ ও মাহবুবুল হকের আদালত আসামিদের খালাস দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, 2012 ও 2015 সালে শাহবাগ এবং রমনা থানায় মামলা দুটি দায়ের করা হয়। মামলা দুটিকে উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে মন্তব্য করেন আইনজীবী। জানান, রাজনীতির মাঠ ফাঁকা করতেই বিএনপির এসব রাজপথে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে খিলগাঁও থানার সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখিয়েছে আদালত। তিনি খিলগাঁও থানার দায়েরকৃত হত্যা মামলার 3 নং এজাহার নামী আসামি। সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় পুলিশ। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানার পৃথক 2 মামলায় কয়েক দফা রিমান্ড প্রাপ্ত হন। মামলা এজাহারে বলা হয়, ছাত্র জনতা আন্দোলনে গত 31 জুলাই সাংবাদিক হাসান মাহমুদ আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তিনি মারা যান। এরপর 29 আগস্ট আদালতে শেখ হাসিনা সহ 35 জনের বিরুদ্ধে হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা মামলাটি করেন। আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত থাকলেও জামিনের কোনো আবেদন করেন নাই এবং বিজ্ঞ আদালত যেহেতু আজকেই তাকে সোনারেশ দেখাইছেন, সেজন্য রাষ্ট্রপক্ষ রিমান্ডের বা অন্য কোনো আবেদনের সুযোগ পান নাই। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। আজকে শুধুমাত্র সোনারেশ দেখানো হয়েছে যাতে এই মামলায় আসামিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হইল। আজকে জামিনের আবেদন করি নাই, কারণ ওনাকে আজকে জামিনের আবেদন করলে কুটাপ মূলে 2টা বাজে শুনানি হইতো। যেহেতু আমরা আজকে বিজ্ঞ আদালতের নিকট জামিন আশা করছি না, সেহেতু ওনাকে হয়রানি না করে আমরা সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের জন্য সবাই এক সহমত পোষণ করছি। অনুপ্রবেশকারীরা গুজব ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করায় গতকাল সাভারে পুলিশের গুলিতে এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কোনো মালিক বকেয়া বেতন না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। আর পুলিশ বাহিনীর যারা এখনো কাজে যোগ দেয়নি তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে আরও জানাচ্ছেন রুকনুদ্দিন। বকেয়া বেতনসহ বেশ কিছু দাবি দেওয়া আদায়ে মাসখানেক ধরে অশান্ত দেশের তৈরি পোশাক খাত। সোমবার সাভারে পুলিশের সাথে সংঘর্ষে তৈরি পোশাক কারখানার একজন কর্মীর মৃত্যু হয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল শ্রম উপদেষ্টার কাছে। আইন শৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং 2 জনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে, এ ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে 18 দফা বাস্তবায়নে স্বাক্ষর করার পরও অনেকে না মানায় রপ্তানি কমেছে বলেও জানান উপদেষ্টা। আজকে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না, দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন, সেই মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের অধিকাংশের হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে, তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, খোঁজার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতার আওতায় অবশ্যই আনবো যে কেন তারা বেতনটা বকেয়া রাখছে, যেটার কারণে আসলে একটা অসন্তোষের পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এবারে দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সব রকমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আইন শৃঙ্খলা ও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও স্বাভাবিক করতে কাজ চলছে। 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসেবে গণ্য হবে। মাদক নিয়ন্ত্রণে গডফাদারদের গ্রেপ্তারে সরকার আরও কঠোর হবে বলেও জানান তিনি। রুকনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার বাইরে সারা দেশেও 3 ঘন্টা কর্মবিরতি পালন করেছে নার্স এবং
ধাত্রীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নার্সরা 3 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। এ সময় সাধারণ রোগীদের যেন ভোগান্তি না হয় সেজন্য পালাক্রমে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন কর্মবিরতিতে থাকা নার্সরা। সিলেটে 3 ঘণ্টার কর্মবিরতি চলাকালে সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের নার্সরা মিছিল এবং অবস্থান কর্মসূচিতে অংশ নেন। বরিশাল জেনারেল হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালের নার্সরা কর্মবিরতি পালন করে। একই দাবিতে খুলনা এবং রংপুরেও নার্সরা কর্মবিরতি পালন করেছে। এছাড়াও ময়মনসিংহ, বগুড়া, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছে নার্স এবং ধাত্রীরা। দুর্বৃত্তদের গুলিতে নিহত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর দাফন সম্পন্ন হয়েছে। সকালে ফিলিপনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জানাজায় পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার এলাকাবাসী অংশগ্রহণ করেন। পরে বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি করেন। পুলিশ বলছে দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শেখ হাসিনার গাড়ি বহরে হামলা সাজানো মামলায় জেলে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। দুপুরে সাতক্ষীরার তালা উপজেলায় আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 70 বছরের কারাদণ্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত তাকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে বলেও জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের উপর কোনো আঘাত আসলে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় সনাতন ধর্মাবলম্বী নেতা এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন 3 কোটি টাকা মূল্যের শাড়ি 3 পিসের একটি চালান আটক করেছে কাস্টমস কমিশনার। সকালে বন্দরের 17 নং শেড থেকে ট্রাকে লোড করার সময় এই পণ্য চালানটি জব্দ করা হয়। আটক পণ্য চালানের কোনো রাজস্ব জমা দেওয়া হয়নি। চালানটিতে সরকারের প্রায় কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছিল বলে কাস্টমস সূত্রে জানা যায়। ভারত থেকে আসা পণ্য চালানটি বন্দরের 17 নম্বর শেড ইনচার্জ আব্দুল মতিনের সহযোগিতায় ভারতীয় ট্রাক থেকে আনলোড করা হয়। ঝিনাইদহে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণে প্রসাধনী, শিশু খাদ্য, শাড়ি, কম্বল আটক করেছে সেনাবাহিনী। এদিকে সিলেটে ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে নিয়ে আসা প্রায় 2.25 কোটি টাকা শাড়ি এবং লেহেঙ্গা জব্দ করেছে পুলিশ। গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, বিগত 15 বছর ফ্যাসিবাদী শক্তি দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে পরিচিত করতে চেয়েছিল। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দিনব্যাপী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনার সমাপনীতে যুক্ত হন বিএনপি নেতারা। গণতন্ত্রের ভিত এখনো শক্তিশালী পূর্ণাঙ্গভাবে আমরা করতে পারি নাই। বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশের আলেম ওলামারা। তারা বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবেও পশ্চিমাদের কাছে পরিচিত করতে চেয়েছিল এই ফ্যাসিবাদী শক্তি। যারা বাংলাদেশের মানুষকে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে মৌলবাদী বলে প্রচার করে বিশ্বের সামনে তুলে ধরে, যারা একটি জাতির কলঙ্ক সৃষ্টি করতে চায়, তাদের উপরে আল্লাহ তাআলার গজব হবে। 5ই আগস্টের পরে নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসাবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। বাস্তবতা হচ্ছে এই, তারা পুনরায় ব্যর্থ হচ্ছে। হাসিনাকে, হাসিনার প্রেতাত্মাদেরকে এখনো 2 মাস আগামী 5 তারিখে শেষ হবে। অনুরোধ জানাবো বিতাড়িত করেন, নাহলে দেশে আরেকবার অশান্তি তারা সৃষ্টি করবে। এদিকে নয়াপল্টনে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি করছে পতিত স্বৈরাচারের দোসররা। পতিত স্বৈরাচারের দুষ্টচক্র প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছেন এবং একটার পর একটা ঘটনা তারা সেখানে ঘটছে। ওরা এখন ঘাপটি মেরে থেকে নানাভাবে
অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনকে এবং গণতান্ত্রিক শক্তিকে ব্যাহত করার জন্য, তাদের কাজকর্ম ব্যাহত করার জন্য তারা এইভাবে গোপনে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররাও চক্রান্ত করছে বলে অভিযোগ রিজভী আহমেদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ দুপুরে জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। এ সময় তারা দুজন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দেশের প্রচলিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। সম্প্রতি সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাবাহিনী প্রধান। তৈরি পোশাক শিল্পের উৎপাদন নির্বিঘ্ন রাখা, সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে বেশ কিছু নির্দেশনা দেন। ধানমন্ডি থানার আব্দুল মোতালেব হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। এদিকে সাভার থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জেকবকে 5 দিনের রিমান্ড দিয়েছে আরেকটি আদালত। আর আশুলিয়া থানার মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে 3 দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আবির আহমেদের রিপোর্ট। 2014 সালে বিরোধী দলগুলোর ভোট বর্জনের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগ ও তার দোসরদের একতরফা নির্বাচনে জয়ী হওয়ার চক্রান্ত। 2018 সালে নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণ করলেও হেরে যাওয়ার ভয়ে দিনের ভোট রাতে করার অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সবশেষ আওয়ামী লীগ ও তাদের জোট ছাড়া যখন সব রাজনৈতিক দল 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন বর্জন করে, তখন এক নতুন ষড়যন্ত্রের নামে নির্বাচন কমিশন। সেই নির্বাচন অংশগ্রহণমূলক দেখানোর জন্য আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বাইরে নিজেদের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করানো হয়। এমন তামাশার নির্বাচনের মূল কুশীলব ছিলেন সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। দ্বিতীয় হচ্ছে এটি একটি রাষ্ট্রীয় দায়িত্ব। সকালে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ডের আদেশ দেন। এদিন ঢাকা থেকে গ্রেপ্তার ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জেকব ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে আদালতে হাজির করে পৃথক মামলায় রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সাভার থানার হত্যাচেষ্টা মামলায় জেকবকে 5 দিন ও আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় গিনিকে 3 দিনের রিমান্ডের আদেশ দেন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে খিলগাঁও থানার সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তিনি খিলগাঁও থানার দায়েরকৃত হত্যা মামলার 3 নং এজাহার নামী আসামি। এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানার পৃথক 2 মামলায় কয়েক দফা রিমান্ডপ্রাপ্ত হন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার পর নির্বাচনী রোডম্যাপ দেওয়া যাবে। তার আগে রোডম্যাপ ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের সাধারণ পরিষদ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামী নভেম্বরের বিমস্টেকের বৈঠকে ইউনূস মোদির দ্বিপাক্ষিক বৈঠক হবার সম্ভাবনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, পারস্পরিক স্বার্থেই ভারত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গত 23 থেকে ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে ২২টি সভা এবং ২৫টি দ্বিপাক্ষিক বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের সফর বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এটার গুরুত্বটা আপনাদেরকে বুঝতে হবে অন্যভাবে। সেটা হলো যে গত 30 বছরে কিন্তু কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে বাইলেটারাল ভিজিট হয়নি। দাঁড়িয়ে ছবি তোলা হয়েছে অনেক, সেটা তো প্রতি বছরই সুযোগ থাকে ওই একটা রিসেপশন দেওয়া। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ পুনর্গঠনের পরিকল্পনা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা সহ বাংলাদেশ পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্ব নেতারা। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করার পরই নির্বাচন দিতে চায় সরকার। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে।
তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। তখন সত্যিকার অর্থে তখনই কিন্তু রোড ম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোড ম্যাপ ঠিক করতে পারছেন। আমি আজকে যদি বলি যে 3 মাস অথবা 3 বছর, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ওইটা তখন দেখতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে 58 সদস্যের প্রতিনিধি দলের সংক্ষিপ্ত সফরে আগামী 4 অক্টোবর বাংলাদেশ আসছে। আগামী নভেম্বরে বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই ভারত পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। তবে 71-এর ইস্যুতে বাংলাদেশের কাছে পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সহজ হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন। পাকিস্তানের ব্যাপারে ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব, তবে 71ও থাকবে। দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু জাস্ট পুট ইট বিহাইন্ড। এরপরেও আমাদের মনে থাকবে, কিন্তু এটাকে এই সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা যাতে না হয়, সেটার জন্য এটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এখনও মামলা করার সিদ্ধান্ত হয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চাইলে যে কোনো ব্যক্তি মামলা করতে পারেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন এনটিভির বার্তা সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমান্ত খোকন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। কাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে এনটিভি কার্যালয়ের সামনে আনা হবে তাকে। দাফন করা হবে কিশোরগঞ্জের পারিবারিক কবরস্থানে। হাসান মাহমুদের রিপোর্ট। কিশোরগঞ্জ থেকে কিশোর বয়সে যাত্রা করে জাতীয় সাংবাদিকতায় দীর্ঘ কর্মের কোলাহল রেখে পৃথিবীর মায়া থেকে অজানা গন্তব্যে ইতি টেনেছেন সীমান্ত খোকন। স্থানীয় সাংবাদিক নেতাকে স্বৈরাচার সরকার কারাগারে স্লো পয়জনিংয়ের মাধ্যমে সুকৌশলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এমন অভিযোগ করেছেন তার শোক সভায় আসা সহকর্মী ও পেশাজীবী নেতারা। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত নাগরিক শোক সভায় তারা বলেন, স্বৈরাচারীর দোসররা এখনো থামেনি। নাজিবুর রহমানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করা প্রখ্যাত সাংবাদিক ও পেশাজীবী নেতা রুহুল আমিন গাজীর স্মরণ সভায় তার সহকর্মীদের অভিযোগ, শেষ জীবনে স্বৈরাচার সরকারের প্রতিহিংসার শিকার ছিলেন তিনি। রুহুল আমিন গাজী অসুস্থ ছিলেন না, তাকে এই শিশু হত্যাকারী গণহত্যাকারী সরকার জেলে নেওয়ার পর বের হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার মধ্যে ছিলেন, কিন্তু আর সুস্থ হতে পারেননি। ওনার যে বর্ণিল জীবন, সেই যে লড়াই সংগ্রামের যে ইতিহাস এবং ঐতিহ্য, সেটা যদি আমরা লিপিবদ্ধ করি তাহলে আমরা নিজেরা উপকৃত হব, আমাদের
পরবর্তী প্রজন্মের কাছে সেটা একটা উদাহরণ হয়ে থাকবে। শোকসভায় যোগ দিয়ে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন, রুহুল আমিন গাজী ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রখ্যাত এই সাংবাদিকের আদর্শকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। কষ্ট হচ্ছে যে তিনি নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন কারাগারে 18 মাস, দীর্ঘদিন তাকে ডিভিশন দেওয়া হয়নি। হাইকোর্টে, নিম্ন আদালতে বারবার ধর্ণা দিয়েছি আমরা, কিন্তু তার ডিভিশন দেওয়া হয়নি। একেবারেই শেষের দিকে এসে খুব চ্যালেঞ্জ করে অ্যাপিল ডিভিশন থেকে তার ডিভিশনের আদেশটা নিতে হয়েছে। গাজী ভাই এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার কোনোই কারণ নাই। ওনাকে জাস্ট মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বিগত স্বৈরাচার। মাহমুদুর রহমানকে খুঁজে পান, কিন্তু তাদেরকে খুঁজে পান না। এটা তো হবে না, এটা তো হবে না। তাদেরকে সব পাশে নিয়ে বসে আছেন। আর সানজিদুল ইসলাম সুমনের ভাইকে গতকালকে, এই আপনারা বলেন স্বাধীন, এই দেশে কালকে সুমনের ভাইকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। 3 ঘন্টা পরে যখন এটা নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে, তখন তাকে আবার বাসার সামনে ছেড়ে দিয়ে গেছে। এইটা তো স্বাধীনতা না? এ সময় কারাগারে থাকা দৈনিক আমার দেশের সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানান বক্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। বিচারপতি আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন আদেশ দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। গত বছরের 6 এপ্রিল এই মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিল হাইকোর্ট। পরে জামিনের বিরোধিতা করে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে 6 মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ। আপিল বিভাগের সেই নির্দেশনা বাস্তবায়ন না করায় পুনরায় হাইকোর্টে জামিনের আবেদন করেন আসামি সোহেল রানার আইনজীবী। সেই আবেদনে সাড়া দিয়ে এবার 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। 2013 সালের 24 এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন 10তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন 1135 জন পোশাক শ্রমিক, আহত হন আরও কয়েক হাজার শ্রমিক। টানা 2 সেশনে বাড়ার পর মঙ্গলবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পর গাজার সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে তেলের বাজার। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী ডিসেম্বরের জন্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি 13 সেন্ট বেড়ে $71.83 উঠেছে। এছাড়া নভেম্বর মাসের চুক্তির জন্য মার্কিন বেঞ্চমার্ক WTI এর দাম ব্যারেল প্রতি 11 সেন্ট বেড়ে $68.28 উঠেছে।